থেমে থাকার নাম জীবন নয়, জীবন মানে প্রতিনিয়ত বেঁচে থাকার সংগ্রাম। ইয়োসি গিন্সবার্গ নামের এক লোক একবার এক ভ্রমণে যায়, আর এই ভ্রমণ তার জীবনে বিপর্যয় ডেকে আনে। তাকে অ্যামাজন জঙ্গলে 21 দিনের মতো সময় আটকে থাকতে হয়েছিল। জঙ্গলের নানা প্রতিকূলতার সাথে তার যুদ্ধ করতে হয়। তারপর কি সে ফিরে আসতে পেরেছিল, নাকি জঙ্গলই তার জীবনের ইতি ঘটে? হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। বলছিলাম 2017 সালে রিলিজ হওয়া জাঙ্গল মুভিটির কথা। মুভিটির ডিরেক্টর গ্রেগ ম্যাকলিন। প্রশংসিত অভিযাত্রী ইয়োসি গিন্সবার্গের 1981 সালে ঘটে যাওয়া এক দুঃসাহসিক অভিযানের সত্য ঘটনার উপর ভিত্তি করে মুভিটি বানানো হয়েছে। কিভাবে সে অ্যামাজনের গহীন জঙ্গলে ভ্রমণে যায় আর কিভাবে সে সেখানকার নানা প্রতিকূল ঘটনার শিকার হয়, তার সবকিছু এই মুভিতে তুলে ধরা হয়েছে। তাহলে বলা যাক 2017 সালে রিলিজ হওয়া সার্ভাইভাল থ্রিলার জনরার মুভি জাঙ্গল এর ঘটনা প্রবাহ। ইসরায়েলি একজন ভ্রমণ পিপাসু লোক ছিলেন ইয়োসি গিন্সবার্গ। তিনি তার জীবনে নানা দেশ দেশান্তরে ভ্রমণ করেছেন। আর 10টা মানুষের মতো ইয়োসির জীবন ছিল না। সে সবসময় অ্যাডভেঞ্চার খুঁজে বেড়াত। বিভিন্ন রোমাঞ্চকর জায়গায় ভ্রমণ তার নেশা। তার ইচ্ছা হচ্ছে পৃথিবীর নানা জাতি সভ্যতাকে আবিষ্কার করবে, এগুলোর সাথে মিশে বৈচিত্র্যপূর্ণ সব অভিজ্ঞতার সাক্ষী হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে ইয়োসি একবার বলিভিয়া বেড়াতে আসে। বছরের বিভিন্ন সময় অনেকেই এখানে বেড়াতে আসত। এবছরেও অনেক মানুষের সমাগম সেখানে। ইয়োসি তাদের সাথে নদীর কাছের শহর লা পাজে থাকার পরিকল্পনা করে। ভ্রমণের একদম শুরুতে তার সাথে সাক্ষাৎ হয় মার্কাস নামের এক ব্যক্তির সাথে। মার্কাস ছিল একজন শিক্ষক। সেও বলিভিয়া ভ্রমণে এসেছিল। ইয়োসিরা অন্যান্য ভ্রমণকারীদের সাথে লা পাজের একটি ছোট্ট জঙ্গলে ক্যাম্প করে থাকে। নানা ভাষাভাষী সভ্যতার মানুষের সাথে পরিচিত হয়ে ইয়োসির অনেক ভালো লাগছিল। সকালে ইয়োসিরা শহরটা ঘুরে দেখতে বের হয়। এ সময় মার্কাস তার পুরনো বন্ধুর দেখা পায়। তার নাম কেভিন। কেভিন ছিল একজন ফটোগ্রাফার এবং পর্যটক। কেভিনের সাথে ইয়োসিরও ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা 3 জন মিলে বলিভিয়াতে খুব ভালো সময় উপভোগ করছিল। এভাবেই কিছুদিন পার হয়ে যায়। একদিন সকালে ইয়োসি সেখানের এক বাজারে বেড়াতে আসে। এ সময় ইয়োসির আরেক লোকের সাথে পরিচিত হয়, যার নাম ছিল কার্ল। কার্লও একজন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ছিলেন। তাই কার্ল আর ইয়োসির মধ্যে ভালোই ভাব জমে যায়। গল্পে গল্পে কার্ল বলেন, আমাদের সামনে অ্যামাজন জঙ্গলের যে অংশ রয়েছে তাতে অনেক পুরনো আদিবাসীদের বসবাস। এদের মধ্যে একটি বিশেষ আদিবাসী জাতি রয়েছে। তাদের বলা হয় টরমোনাস ইন্ডিয়ান আদিবাসী। তাদের জীবন ব্যবস্থা অনেক বৈচিত্র্যপূর্ণ। এসব সে নানা বই পড়ে জানতে পেরেছে। কিন্তু মজার বিষয়, এখনকার কোনো মানুষই এই আদিবাসীদের সরাসরি যেয়ে দেখে আসতে পারেনি, কারণ এরকম জঙ্গলের ভিতরে যাওয়াটা বেশ বিপজ্জনক। তবে জঙ্গল ঘেঁষে তাদের দেখা করাটা পুরোটাই এক রোমাঞ্চকর ব্যাপার। পৃথিবীর নানা ট্যুরিস্টরা তো বিখ্যাত সব স্থান ভ্রমণ করে যায়, কিন্তু অ্যামাজনের মতো গহীন জঙ্গলের আদি সভ্যতা কয়জনই বা দেখতে পেরেছে? এইরকম রোমাঞ্চের স্বাদ কয়জনই বা নিতে পারে? ইয়োসি এরকমটাই তো খুঁজে বেড়াচ্ছিল। সে তো এরকমই কিছু একটা করতে চায়। সে কালকে বলে তার সাথে সে অ্যামাজন জঙ্গলের ওই অংশটাতে যাবে আর ওই আদিবাসীদের সাথে সাক্ষাৎ করবে। কার্ল এতে রাজি হয়। ইয়োসি অনেক কৌতূহল ছিল। সে তার বন্ধুদেরও এই রোমাঞ্চ অভিযানে নিয়ে যেতে চায়। ইয়োসি বলে, আমরা আমাদের এই ভ্রমণকে অসাধারণ করতে পারি। আমরা অন্য সব পর্যটকদের মতো হব না, আমরা আলাদা কিছু করব। তাই আমাদের এরকমই একটি দুঃসাহসিক অভিযানে যাওয়া দরকার। চিন্তার কিছু নেই, এই অভিযানে কার্ল আমাদের গাইড করবে। কার্ল অনেকবার এইরকম অভিযানে গিয়েছে, তার অনেক ভালো অভিজ্ঞতা আছে। প্রথমে যদিও তার বন্ধুরা রাজি ছিল না, কিন্তু কার্লের সাথে আলোচনা করে তারাও জঙ্গলে যাওয়ার জন্য আগ্রহী হয়। তাদের যেতে 3 থেকে 4 দিন সময় লাগবে। তারা প্রয়োজনীয় সব উপাদান সাথে নিয়ে নেয়। ভালো একটি ম্যাপের প্রয়োজন ছিল, কিন্তু এ সময় অ্যামাজন জঙ্গলকে ঘিরে ভালো কোনো ম্যাপ ছিল না। কার্ল বলে, জঙ্গলে নদী হচ্ছে সবথেকে ভালো বন্ধু। কখনো হারিয়ে গেলে নদীকে অনুসরণ করো, গন্তব্যে পৌঁছে যাবে। পরের সকালে তারা প্লেন দিয়ে পাহাড় পাড়ি দেয়, জঙ্গলের কাছাকাছি চলে আসে। সারাদিন ভ্রমণের পরে রাতে তারা এক জায়গায় ঘুমানোর জন্য স্থির করে। কার্ল বলে, অনেকে আদিবাসীদের নিয়ে মনে করে তারা বাইরের পৃথিবী থেকে অনেক পিছিয়ে আছে,
তাদের মধ্যে বিজ্ঞানের কোনো ছোঁয়া নেই, তারা নির্বোধ। কিন্তু বাস্তবতা হলো তারা অনেক বিষয় আমাদের থেকে এগিয়ে। তারা দুঃসাহসী, জঙ্গলের বিশালতায় তাদের রাজত্ব। তারা এমন কিছু ঔষধের ব্যবহার জানে যা বিজ্ঞান এখনো আবিষ্কারই করতে পারেনি। সত্যিকার অর্থে আদিবাসীরা অনেক স্মার্ট। বন্ধুদের মধ্যে সবথেকে ভীতু ছিল মার্কাস, তাই তাকে নিয়ে সবার একটু চিন্তা হয়। তবে যাই হোক, তারা সবাই জঙ্গলের রোমাঞ্চ উপভোগ করছিল। পরের রাতে জঙ্গলে বৃষ্টি নামে। প্রতিকূলতার মধ্য দিয়েই তারা এগিয়ে যায়। তাদের খাবার ফুরিয়ে এসেছিল। কাল আশ্বাস দেয় আগামীকাল তারা ভালো খাবার পেয়ে যাবে। দীর্ঘ 4 দিনের সফর শেষে ইয়োসিরা এক আদিবাসী গ্রামের কাছাকাছি চলে আসে। তবে তারা টরমোনাস আদিবাসী ছিল না। টরমোনাসদের অবস্থান জঙ্গলের আরো গভীরে। এই আদিবাসীদের কাছে কাল পরিচিত, কারণ আগে একবার সে এ পর্যন্ত এসেছে। ইয়োসিদের খুব সুন্দর আপ্যায়ন করা হয়। তারা সবাই আদিবাসীদের জীবন ব্যবস্থার স্বাদ নেয়। আদিবাসীদের সাথে তারা খুব সুন্দর সময় পার করে। তাদের গন্তব্য ছিল টরমোনাস আদিবাসী, তাই ইয়োসিরা ওই আদিবাসীদের বিদায় জানিয়ে টরমোনাসদের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকে। পথে তারা নদী স্রোতের মাঝে সোনার চূর্ণ খুঁজে পায়। কাল আগে তাদের বলেছিল এখানে সোনা পাওয়া যেতে পারে। এই সোনা দেখে তারা অনেক খুশি হয়। কালের উপর বিশ্বাসটা বেড়ে যায়। সামনে তাহলে আসলেই টরমোনাস জাতিরা রয়েছে। তারা এগোতে থাকে। সময়ের সাথে সাথে তারা জঙ্গলের ভিতরে চলে আসে। দিনভর হাঁটাতে তারা অনেক ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছিল। খাদ্যের জন্য কাল একটি বানর শিকার করে। সে বলে কখনো কখনো প্রতিকূল পরিস্থিতিতে নিষ্পাপ প্রাণীকেই ভোজন বানাতে হয়, নয়তো বেঁচে থাকাটা অসম্ভব হয়ে পড়ে। এটাই বাস্তবতা। তাদের সবার মধ্যে মার্কাসই ছিল সবথেকে দুর্বল। তার পায়ে ইনফেকশন দেখা দেয়। সে কিছুটা মনোবলও হারিয়ে ফেলছিল। মার্কাসের এই অবস্থায় ইয়োসি ও কেভিন বেশ অসন্তুষ্ট হয়। তারা ভাবছিল মার্কাসকে সাথে নিয়ে তারা আদৌ এই অভিযান শেষ করতে পারবে কিনা। কাল জঙ্গলের প্রতিকূলতা সম্পর্কে ভালোই জানে। সে মনে করে অসুস্থ মার্কাসের জন্য থেমে থেমে তারা গন্তব্যে পৌঁছাতে পারবে না। আর সময়টা বর্ষাকালের দিকেই যাচ্ছে। বর্ষায় জঙ্গলের প্রতিকূলতা অনেক বেড়ে যায়। বৃষ্টির সময় জঙ্গলে থাকা অনেক বিপজ্জনক। তাই কাল বলে সে একাই টরমোনাসদেরকে খুঁজতে যাবে। এ সময়টা ইয়োসিরা এখানেই থাকুক। টরমোনাসদের খুঁজে পেলে কাল তাদের নিয়ে এখানেই ফিরে আসবে। এতে করে ইয়োসিরাও তখন তাদের সাক্ষাৎ পেয়ে যাবে। কিন্তু কালকে ইয়োসিরা একা যেতে দিবে না, কারণ কালকে ছাড়া থাকাটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাদের মধ্যে সেই একমাত্র অভিজ্ঞ ব্যক্তি। তাদের কথা হচ্ছে তারা এত দূর পর্যন্ত আসতে পেরেছে, বাকিটুকুও তারা যেতে পারবে। এ সময় কেভিন ম্যাপ দেখে বলে আমাদের পাশ দিয়ে যে নদী বয়ে যাচ্ছে এটাকেই তো আমরা আমাদের পথ হিসেবে নিতে পারি। মার্কাস হাঁটতে পারছে না, কিন্তু সে তো ভেলায় ভাসতে পারবেই। ভেলা করেই আমরা নদীপথে টরমোনাসদের খুঁজতে যাব। কাল বলে নদীপথ মোটেও সহজ নয়। ম্যাপে যতটা সহজ মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এমন হবে না। স্রোতের ধাক্কায় বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ইয়োসিরা তো পিছু পা হবে না, তাই তারা নদীপথে যাওয়াকেই স্থির করে। জঙ্গলের কিছু গাছ কেটে তারা একটা ভেলা বানিয়ে নেয়। নদীপথের যাত্রা মোটেও সহজ ছিল না। স্রোতের বেগ ধীরে ধীরে বেড়ে যায়, আর স্রোত বিপরীতমুখী হওয়ায় তারা ভীষণ প্রতিকূলতায় পড়ে গিয়েছিল। তাই কাল ভেলাকে নদীর তীরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের থামতে হবে, কিন্তু ইয়োসিরা বিশেষ করে কেভিন থামতে চায় না। এর জন্য তার সাথে কার্লের দণ্ডও লেগে যায়। ইয়োসি তাদের থামিয়ে নেয়। তারা নদীর তীরে গিয়ে নামে। কার্ল অনেক রেগে গিয়েছিল। সে বলে তোমরা আমার কথা শুনছিলে না, এতে কিন্তু আমাদের বিপদটা আরও বাড়তে পারত। কাল তাদের ওই রাত ওখানেই কাটাতে বলে, আর বলে পরের দিন তারা নদীর স্রোত কমা পর্যন্ত অপেক্ষা করবে। স্রোত কমে গেলে তারা নদীর তীর ঘেঁষে যাত্রা শুরু করবে। কেভিন একবার ইয়োসিকে বলে সে মনে করে কাল সাঁতার পারে না, তাই তাদের সবার থেকে তার ভয়টাই বেশি। এজন্যই সে নদীপথে এত বেশি উত্তেজিত হয়ে গিয়েছিল। হ্যাঁ, এটা সত্য যে কাল জঙ্গল সম্পর্কে ভালো অভিজ্ঞতা রাখলেও সে সাঁতার পারত না। পরের সকালে কাল বলে সে তার মত পাল্টিয়েছে। সে নদীপথে যাবে না। সে হেঁটে হেঁটেই আদিবাসীদের কাছে যাবে। এতে সময় লাগবে, কিন্তু কোনো ঝুঁকি থাকবে না। কাল ভালোই রেগেছিল। এতে আবার কেভিনও রেগে যায়। সে ইয়োসিকে বলে আমরা নদীপথেই যাব, এতে দ্রুত সেখানে পৌঁছাতে পারবো। কালও বুঝতে পারবে তাকে ছাড়াই আমরা কাজটা করতে পেরেছি। ইয়োসিরা সিদ্ধান্ত নেয় তারা নদীপথেই যাবে, কিন্তু মার্কাসকে তাদের সাথে নিবে না। কেননা মার্কাস বেশ অসুস্থ, তাকে নিলে বিপদ হতে পারে।
তাই মার্কাসকে তারা কার্লের সাথেই যেতে বলে। মার্কাস সব বুঝতে পারে, তাই সেও কার্লের সাথে যেতেই রাজি হয়। অবশেষে কাল ও মার্কাস ইয়োসিদেরকে বিদায় জানায়। বিদায়কালে কাল বলে, পরিশ্রমী সফলতার চাবিকাঠি, আর সফলতার কোনো শর্টকাট নেই। কেভিন ও ইয়োসি নদীপথে যাত্রা আরম্ভ করে। ভেলাতে করে তারা ভালোভাবেই তাদের যাত্রা উপভোগ করছিল। তারা অনেক খুশি ছিল, কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। নদী তার ভয়ানক রূপ দেখায়, স্রোত বেড়ে যায়। এই স্রোত তাদের টেনে খালের দিকে নিয়ে যাচ্ছিল। তারা চেষ্টা করে ভেলাটিকে নদীর তীরের দিকে নিয়ে যাওয়ার, কিন্তু স্রোতের ক্ষিপ্রতা এতটাই বেশি ছিল যে এতে তাদের ভেলাটি একটি বড় আকারের পাথরের মধ্যে গিয়ে গেঁথে যায়। পরিস্থিতি বেগতিক দেখে কেভিন বলে, আমি সাঁতরিয়ে নদীর ওই পাড়টায় যাচ্ছি। যে আমি ওখানে দাঁড়াবো, তখন তুমি ভেলায় থাকা রশিটা আমার দিকে ছুঁড়ে দিবে, আর আমি সেই রশি টেনে তোমাকে তীরে নিয়ে আসব। ইয়োসি যদিও কেভিনকে যেতে দিতে চায় না, কিন্তু এটা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। কেভিন সাঁতরিয়ে নদীর তীরে চলে আসে। এসে সে ইয়োসিকে তার রশিটি ছুঁড়তে বলে, কিন্তু স্রোত ইয়োসিকে সেই সুযোগ দিচ্ছিল না, আর ইয়োসিও অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। এক স্রোতের ধাক্কায় ইয়োসি ভেলা থেকে পড়ে যায়, আর স্রোতের সাথে অন্যদিকে চলে যেতে থাকে। এই অবস্থা দেখে কেভিন চিৎকার করে ওঠে, কিন্তু তার করার কিছুই ছিল না। ইয়োসি ভেসে ভেসে বেশ দূরে চলে আসে। একটা পাথরে সে নিজেকে আটকিয়ে নেয়। ধীরে ধীরে কিনারায় উঠে আসে। জঙ্গলের ভিতরে এসে সে কেভিনকে বারবার ডাকতে থাকে, কিন্তু ইয়োসি কেভিনের থেকে অনেক দূরে চলে এসেছিল, তাই কেভিনের আর দেখা পাওয়া সম্ভব নয়। মোট কথা, ইয়োসি বিশাল এই অ্যামাজন জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছে। রাতে জঙ্গলে বৃষ্টি নামে। ইয়োসির কাছে না খাবার ছিল, না ছিল রাত্রি যাপনের জন্য কোনো তাঁবু ব্যবস্থা। আবার তার মধ্যে জঙ্গলের পোকামাকড়, হিংস্র পশু পাখি তো আছেই। পরের সকালে ইয়োসি নদী পাড়ে থালা বাসনের আওয়াজ শুনতে পায়। যে দেখে তারই ব্যাগ ভেলা থেকে ভেসে এখানে চলে এসেছে। ইয়োসি অনেক কষ্টে সে ব্যাগকে তুলে নেয়। কিছু মেডিসিন ও খাবার ব্যাগের মধ্যে ছিল। এতে সে কিছুটা সাহস পায়। ইয়োসি কিছু দূর পিছিয়ে এসে কেভিনকে খুঁজতে থাকে। অনেক ডাকাডাকির পরেও কেভিনের খোঁজ মেলে না। ইয়োসি ক্লান্ত হয়ে যায়। এক পর্যায়ে সে নিরাশ হয়ে বসে পড়ে। রাতে আবার বৃষ্টি নামে। পরের সকালে ইয়োসি সিদ্ধান্ত নেয়, ম্যাপে দেখানো পথ অনুসরণ করেই সে আদিবাসীদের কাছে যাবে। তারাই তার সাহায্য করতে পারবে। কিছু দূর পথে গিয়ে তার প্রচণ্ড ক্ষুধা লেগে যায়। তার খাবার শেষ হয়ে গিয়েছিল। গাছের ফল পাড়তে গেলে সে ওখানে সাপ দেখতে পায়। তার খাদ্যের খুব প্রয়োজন ছিল, তাই সে সাহস নিয়ে ওই সাপটিকে মেরেই খেয়ে ফেলে। বেঁচে থাকার জন্য ইয়োসিকে এসবই খেতে হবে। পোকামাকড় সহ নানা সমস্যা তো ছিলই, কিন্তু তার মনোবল ছিল প্রচুর। রাতে হিংস্র পশু পাখির হাত থেকে বাঁচার জন্য সে গাছের ডালেই শোয়ার ব্যবস্থা করে ঘুমায়। এভাবেই কেটে যায় 6 দিন 5 রাত। প্রতিদিন সকালে ইয়োসি নতুন উদ্দীপনা নিয়ে জেগে ওঠে। সে নিজেকে বলতো সে পারবে। সামনের আদিবাসীরা তার জন্য অপেক্ষা করে আছে। সে সব বাধা পেরিয়ে তাদের কাছে গিয়ে সবাইকে চমকিয়ে দিবে। ইয়োসি কখনোই তার মনোবলকে দমাতে দিত না। এক রাতে ইয়োসি শুনতে পায় কেভিন তাকে ডাকছে। চোখ খুললে দেখে সেখানে কোনো কেভিন নেই। তার কিছু পর আবার মার্কাসের ডাকও শুনতে পাওয়া যায়। পরে সামনে তাকালে সে দেখে কিছু দূরে মার্কাস দাঁড়িয়েই আছে, কিন্তু পরক্ষণে সে উধাও হয়ে যায়। এই সব কিছুই ইয়োসির হ্যালুসিনেশন ছিল। মানে হচ্ছে, জঙ্গলে এভাবে কোনোভাবে খেয়ে পড়ে থেকে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। তাই সে মাঝে মাঝে এরকম স্বপ্নগুলো দেখে। কিছুক্ষণ পরে দূর থেকে বাঘের গর্জন পাওয়া যায়। ইয়োসি ভালো করে তাকিয়ে বুঝতে পারে আসলেই একটি বাঘ কাছাকাছি রয়েছে। ইয়োসি সাহসিকতার সাথে আগুন জ্বালিয়ে বাঘটিকে তাড়িয়ে দিতে সক্ষম হয়। ভয়ে ভয়ে কাটে সেই রাত। পরের সকালে সে উঠে দেখে তার চারপাশে বিচ্ছু সাপ, পিঁপড়া সহ নানা পোকামাকড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইয়োসি তার মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করছিল। সে দেখে চামড়ার ভিতরে কিছু একটা ঢুকে গিয়েছে। সে চামড়া কেটে একটি চোখকে বের করে আনে। বোঝা যায় তার শরীর ধীরে ধীরে পোকামাকড়দের খাদ্যে পরিণত হচ্ছে। বেশ কয়েকদিন পার হয়ে গেছে। ইয়োসি এখন অনেক অসুস্থ। তার শরীরও রোগা হয়ে গিয়েছে, কিন্তু তাকে তো এগিয়ে যেতেই হবে। কিছু দূর এগিয়ে সে পাখির কিছু ডিম খুঁজে পায়। ডিমগুলোতে ভ্রূণ উপস্থিত ছিল। ইয়োসির কোনো উপায় ছিল না, তাই সে জীবন্ত ভ্রূণগুলোকেই খেয়ে ফেলে। ইয়োসি এগোতে থাকে। সামনে যে সে দেখে সেখানে কিছু মানুষ ক্যাম্প করে অবস্থান করছিল। হতে পারে তারা এখানকারই আদিবাসী, কিন্তু দুর্ভাগ্য, মাত্রই তারা চলে গেছে।
এতে ইওসি নিরাশ হয়, তবে ভেঙে পড়ে না। সে ভাবে এত দূর যেহেতু সে আসতে পেরেছে, তাহলে আরও সামনেও সে যেতে পারবে। সেই তো পৃথিবীর ভাগ্যবান মানুষ যাকে জঙ্গল হারাতেই পারছে না। জঙ্গলে অনবরত এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন শরীরের পাকে, কিন্তু ইওসির পা ছিল জখম, সেগুলোতে পচন ধরে গিয়েছিল। ইওসি অনেক কষ্ট পায়, পা ধরে আর্তনাদ করে। পরের সকালে সে আবার এগোতে থাকে। পথে সে একটি পায়ের ছাপ দেখতে পায়। সে মনে করে এটা কেভিনের। সে কেভিন বলে চিৎকার করে ওঠে, কিন্তু পরে দেখতে পায় সামনেই তার খাওয়া ডিমগুলো পড়ে আছে। মানে এই পায়ের ছাপ তারই, আর সেই ঘুরে ফিরে আবার আগের জায়গায় চলে এসেছে। ইওসির এতে অনেক রাগ হয়। পরে সে নিজেকে সামলিয়ে নেয়। তার মনে পড়ে কাল সবসময় বলতো নদীপথকেই অনুসরণ করে এগোতে, তাই ইওসি নদীর তীর হয়ে এগোতে থাকে। রাতে আবার অঝোর বৃষ্টি নামে। বৃষ্টির মধ্যে ইওসি ঘুমানোর চেষ্টা করছিল। বৃষ্টিতে চারপাশ ডুবে যায়। অন্যদিকে এই সময়ের মধ্যে কেভিনকে নদীর তীরে খুঁজে পাওয়া গিয়েছিল। জঙ্গলের গ্রাম্য আদিবাসীরা তাকে উদ্ধার করে। কেভিন সুস্থ হয়ে ইওসির কথা গ্রামের সবাইকে জানায়। তাকে খোঁজার জন্য ফরেস্ট পুলিশ অফিসারকে বলে। সবার ইওসির বেঁচে থাকা নিয়ে সন্দেহ ছিল, কিন্তু কেভিনের বিশ্বাস ইওসি বেঁচে আছে। কেভিন বেশ কয়েকবার প্লেন নিয়ে জঙ্গল ঘুরে ইওসিকে খুঁজে বেড়ায়। নিচে থেকে ইওসি প্রায় প্লেনের আওয়াজ শুনতে পেত, আর প্লেন উপর দিয়ে গেলে ইওসি জোরে চিৎকার করে উঠত। কিন্তু এত ঘন জঙ্গল থেকে কারো চিৎকার শোনা আসলে সম্ভব ছিল না। কেভিন তার খোঁজ বন্ধ রাখবে না। ফরেস্ট অফিসাররা অনেক আগে আসা ছেড়ে দিয়েছিলেন, তবে তারা বলেন গ্রাম্য আদিবাসীদের সহায়তায় কাছাকাছি নদীর তীরগুলোতে গিয়ে খুঁজতে। এতে অন্তত কেভিন সান্ত্বনা পাবে। কেভিন অনেক চেষ্টায় এক আদিবাসী বোটম্যানকে রাজি করিয়ে নেয়। তাকে সাথে নিয়ে ইওসিকে খুঁজতে বেরিয়ে যায়। জঙ্গলে ইওসি নিস্তেজ অবস্থায় পড়েছিল। সে প্রায় হার মেনেই নিবে, কিন্তু ওই সময় দূর থেকে এক মেয়ের কান্নার আওয়াজ পাওয়া যায়। সে গিয়ে দেখে সেখানে একটি ভীত আদিবাসী মেয়ে কাঁদছে। ইওসিকে দেখে সে আরও ঘাবড়ে যায়। ইওসি তাকে সামলিয়ে নেয়। ইওসি তাকে বুঝায় সেও তার মতো হারিয়ে গিয়েছে, তাদের এখন একে অপরের সাহায্য করতে হবে। ইওসি তাকে ইশারায় বোঝায় তাদের হার মানা যাবে না। মেয়েটির জন্য ইওসি আবার উদ্দীপনা খুঁজে পায়। ইওসি তাকে খেতে দেয়, বলে আমরা নদীপথে এগোতে থাকব। প্লেন যখন উড়ে যাবে আমরা তখন প্রাণপণে চিৎকার করব। একবার না একবার তো তারা আমাদের ঠিকই দেখে ফেলবে। ইওসি তাকে আশ্বাস দেয়, তাকে তার পাশে রেখেই ঘুমায়। কিন্তু সকালে উঠে সে বুঝতে পারে মেয়েটি সত্যি ছিল না, এটিও তার হ্যালুসিনেশনই ছিল। জঙ্গলে এতদিন এভাবে থাকার ফলে ইওসির ব্রেন কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলছিল। এত বড় জঙ্গলে সে একা, তাই তার হ্যালুসিনেশনে এক আদিবাসী মেয়ের কল্পনা তৈরি হয় যে তার একাকিত্ব দূর করবে। ইওসি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিল। গাছাড়াভাবে হাঁটতে হাঁটতে সে একটি কুইকস্যান্ড বা চোরাবালির মধ্যে পড়ে যায়। সে ধীরে ধীরে তার ভিতরে ঢুকে যাচ্ছিল। ইওসি আর পারে না, সে চোখ বন্ধ করে নেয়। এ সময় তার চাচার কথা মনে পড়ে। ইওসির চাচা একজন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ছিলেন। তিনি সবসময় ইওসিকে বলতেন, তুমি যেখানেই যাও না কেন, যা কিছুই আবিষ্কার করো না কেন, আমার দোয়া সবসময় তোমার সাথে রয়েছে। যাই হোক না কেন তোমার সাথে, তুমি বাসা ফিরে আসবেই। হ্যাঁ, ইওসি বাসা ফিরে যাবেই। সে হার মানবে না। সে আশেপাশের লতাপাতা টেনে নিয়ে সেই চোরাবালি থেকে বের হয়। ইওসির শরীরের পুরো এনার্জি প্রায় শেষ, কিন্তু সে থামবে না। আমৃত্যু সে চেষ্টা করে যাবে। তার জেদের দরকার, প্রচুর জেদের দরকার। সে গাছে থাকা বিষাক্ত লাল পিঁপড়ায় হাত দিয়ে দেয়। অজস্র পিঁপড়ার জ্বালাময়ী কামড়ে সে পাগল হয়ে যায়। তার পুরো শরীরের স্নায়ুতন্ত্র যেন কেঁপে ওঠে। আর এই জ্বালায় সে দ্রুত বেগে এগোতে থাকে। এগোতে এগোতে নদীর তীরে এসে পৌঁছে। শান্ত হলে সে খোলা আকাশের দিকে তাকায়। দীর্ঘ প্রশান্তি নিয়ে সে নদী পাড়ে ঘুমিয়ে পড়ে। পরের সকালে কেভিন নৌকা করে ইওসিকে খুঁজতে এসেছিল। অনেক জায়গায় খুঁজেও সে ইওসিকে পায় না। সে নিরাশ মনে ফিরে যেতে চায়, কিন্তু ইওসি নৌকার শব্দ শুনতে পেরেছিল। সে কেভিনদের দেখতে পায়। ইওসি তার নিষ্প্রাণ প্রায় শরীর নিয়ে উঠে দাঁড়ায়। তার মুখ থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। যাওয়ার আগে কেভিন একবার পাশ ফিরে তাকায়। দেখে ইওসি দাঁড়িয়ে আছে। কেভিন দ্রুত ইওসির কাছে এসে তাকে জড়িয়ে ধরে। তারা দুইজনই উচ্ছ্বাসে কেঁদে ফেলে। এ যেন এক অলৌকিক প্রশান্তি। ইওসি এক অসাধ্যকে সাধন করেছে।
এই আমাজন জঙ্গলের বিশালতা তাকে হারাতে পারেনি কিছুই তাকে দমিয়ে রাখতে। তার বিশ্বাস ছিল একদিন সে ফিরে যাবেই, তাই তো সে জঙ্গলের সব প্রতিকূলতা উপেক্ষা করেই বেঁচে থেকেছে। ইয়োসি যদি তার জঙ্গলে থাকার কোনো সময় হার মেনে নিত, তাহলে সে আর পৃথিবীর মুখ দেখতে পারত না এই ইতিহাসের সাক্ষী হতে। সে বৃষ্টিতে রাত যাপন করেছে, পশু পাখির হিংস্রতার ভয়ে ভয়ে দিন পার করেছে। প্রতিনিয়তই তাকে নিজের সাথে লড়ে যেতে হয়েছে এই দানবীয় বনের সাথে। নিজের পা হারাতে বসলেও সে তার এগিয়ে যাওয়া থামিয়ে দেয়নি। চোরাবালি তাকে ডুবাতে পারেনি। এজন্যই তো সে অবশেষে মানুষের মাঝেই ফিরে এসেছে। এটাই তো উদ্দীপনা, এটাই চেষ্টা। মানুষ বাঁচে তার আশার মধ্যে। মানুষ তার ইচ্ছা ও তীব্র মনোবল দ্বারা যে কোনো অসাধ্যকে সাধন করতে পারে। এই ইয়োসি তার প্রমাণ।